প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অনেকেই সেই সময় সে নেটওয়ার্কের সাথে যুক্ত হন সরাসরি আন্দোলনের মধ্যে দিয়ে, মানে পুলিশের সামনে যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়তো ভাবেরও নেই কখনো যে এরকম ভাবে রাস্তায় যেতে হবে বা যাব, তারাও গিয়েছিলেন। যে শিক্ষার্থী কখনো ভাবেন নাই তারাও গিয়েছিলেন সেই সময়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কের ভূমিকা সেই সময় অনেক উজ্জ্বল এবং সমৃদ্ধ হয়েছিল। তো সেই কারণে দায়টাও করেছিল যে যখন অভ্যুত্থানের একটা পরিণতি আমরা দেখলাম, সরকারের পতন হলো, তখন এই দায় থেকেই আমার মনে আছে যে সরকার পতনের কয়েকদিনের মধ্যে, গত সপ্তাহখানেকের মধ্যেই অন্তর্বর্তী সরকারের করণীয় বলে আমরা একটা বড় আলোচনা করেছিলাম। সেখানে বিস্তৃত আলোচনা হয়েছিল। এটা তানজিম বললেন যে সরকার বা রাষ্ট্র কাঠামোর ব্যাপারটাই, সেখানে কিন্তু ওই বিষয়গুলো এসেছিল যে সরকারের কি করণীয়। সেটা ছিল প্রথম, বিশ্ববিদ্যালয় হয়েছিল পরে। পরে তার কয়েকদিনের মধ্যে দিয়ে আমরা বিশ্ববিদ্যালয় কেমন বিশ্ববিদ্যালয় চাই সেটা এসেছি। সুতরাং সরকারের বিষয়টা বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের মনোযোগের মধ্যে আছে এবং সেটা যে গুরুত্বপূর্ণ সেইটার ধারাবাহিকতায় আমরা এখনো কথা বলছি এবং সামনেও নিশ্চয়ই আমাদের কথা বলতে হবে। বিশ্ববিদ্যালয় কিরকম চাই সেই কথার মধ্যে দিয়ে আজকে খুবই সুলিখিত ভাবে কি চেয়েছিলাম এবং কি পেয়েছি সেটা আসছে। এটা ঠিকই যে এটা তো রাতারাতি সম্ভব না, এক বছরেও সম্ভব না, এবং অন্তর্বর্তী সরকার যে সরকারের যে কাঠামো তাতে তাদের পক্ষে কোনো বড় ধরনের পরিবর্তন করা সম্ভব হবে। কিন্তু যেটা সম্ভব সেটাও হয়নি, সেটাই হচ্ছে আমাদের এখানকার কথা। মানে যতটুকু সম্ভব ছিল, যেমন নিয়োগ প্রক্রিয়াটা আরো কিভাবে যথাযথ করা যায়, মানে দলীয় নিয়ন্ত্রণের বাইরে গিয়ে। শিক্ষা উপদেষ্টা, এর আগে একজন শিক্ষা উপদেষ্টা ছিলেন, তিনি এখন নাই, তার ব্যাপারে বিভিন্ন কথাবার্তা আছে। আবার উপদেষ্টাদের মধ্যেই আবার এরকম কথা শুনি যে আমরা কাজ করতে পারছি না, এখানে জামাতের লোকজন সব জায়গায় পোস্টিং হচ্ছে, কি করব বলেন, এরকম কথাবার্তা আমরা শুনি। মানে এটা আসলে কে কোনটা কি করছে অন্তর্বর্তী সরকারের মধ্যে, কে দায়িত্ব নিচ্ছে, কে সিদ্ধান্ত নিচ্ছে, এটা অনেক সময় আমরা বুঝতে পারি না। মানে কেউ দায়িত্ব নিতে চায়, সবাই বলা যায় যে আমি তো পারি না, আমি করি নাই, এরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা দেখি। তো নিয়োগ প্রক্রিয়ার মধ্যেও যেভাবে হয়েছে তাতে দেখা যাচ্ছে যে, যেটা এই আলোচনার মধ্যে এসছে, যে পুরোনো বিষয়টাকে আবার পুরোনো কাঠামো, পুরোনো সম্পর্ক, পুরোনো দলীয়, পুরোনো বিভিন্ন ধরনের ক্ষমতার কাঠামো সম্পর্ক, এই সমস্ত জিনিসগুলোর আবার যে কোনো প্রতিষ্ঠা হচ্ছে সেটাই নিয়োগ প্রক্রিয়ার সাথে সম্পর্ক। ৭৩-এর অধ্যাদেশ নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। ৭৩-এর অধ্যাদেশ নিয়ে আমরা আগে শুনতাম, এরশাদ আমলে আমার মনে আছে, এরশাদ আমলে আমি যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির পরপর 2 বছর সাধারণ সম্পাদক ছিলাম, সেই সময়ে এরশাদ আমলের এরশাদ বিরোধী আন্দোলন হচ্ছিল এবং সেই সময় এরশাদ আমলের এরশাদ সরকারের একটা বিশেষ আগ্রহ ছিল ৭৩-এর অধ্যাদেশ বাতিল করা। সেটার বিরুদ্ধে আমরা তখন লড়াই করেছিলাম। আমার মনে আছে আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন সিনিয়র শিক্ষক, তিনি ৭৩-এর অধ্যাদেশ বাতিল করার বিষয়ে যখন বক্তব্য রেখেছিলেন, তখন শিক্ষক সমিতি থেকে আমি একটা শোকজ নোটিশ পাঠিয়েছিলাম যে বিশ্ববিদ্যালয়ে অধ্যাদেশ বাতিল করার জন্য আপনি যখন কথা বলছেন, এটা শিক্ষক সমিতি এবং শিক্ষকদের সাধারণ স্বার্থের বিরুদ্ধে, কেন আপনি এই ধরনের কথা বললেন? এখন বিশ্ববিদ্যালয়ে অধ্যাদেশটা তৈরি হয়েছিল মুক্তিযুদ্ধের তার আগে শিক্ষকদের আন্দোলনের একটা ফলাফল হিসেবে, কিন্তু সেটাকে ব্যবহার করে যে দল যখন ক্ষমতায় এসছে তারা সেটাকে ব্যবহার করেছে এবং পুরো বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি এবং বিশ্ববিদ্যালয়ের যে যা যা করা দরকার শিক্ষকদের, সেটা একটা বলা যায় যে কলুষিত করেছে। এখন সেটা সংশোধন দরকার, এটার ব্যাপারে আমার কোনো আপত্তি নেই। কিন্তু এই অধ্যাদেশের কারণে বিশ্ববিদ্যালয়ের অবস্থা খারাপ এটাও বলা যায় না, কারণ 4টা বিশ্ববিদ্যালয় বাদ দিয়ে বাকি কোনো বিশ্ববিদ্যালয় তো স্বায়ত্তশাসন নেই। তো বাকি বিশ্ববিদ্যালয়গুলোর মান যে ভালো, সেখানে শিক্ষকরা যে কাজ করতে পারছে, সেখানে শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক যে ভালো, এটা তো বলা যায় না। কাজে এটা অধ্যাদেশের ব্যাপার না, এটা হচ্ছে রাষ্ট্র বা সরকার কিভাবে বিশ্ববিদ্যালয় দেখতে চায়, বিশ্ববিদ্যালয়কে কি বানাতে চায় সেটার ফলাফল। এটা অধ্যাদেশও কিন্তু আর কার্যকর ছিল না শেষ পর্যন্ত।